আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এ অঞ্চলে একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই, দিনমানটা মেঘলা মেঘলাই কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। অবশ্য সন্ধ্যার কিছু আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়। 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে আসুন। এইসব জঙ্গলে আবার এত রাতে মানে বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন। তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝে আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদীতে পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না। এখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুই ধারের অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, ও মশাই, এই তো সরু খাল, পাড় থেকে আবার বাঘ টাগ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমোনো ঠিক না। আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসল। গ্রামাফোন?
এ বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, গ্রামাফোন না। অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আর্তকরুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা শব্দ হয়, খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ কানে এসে পৌঁছয়। এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনই নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাঁটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়ার ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো কুঁড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীতের ডেকে তুলি। আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আবার যেই ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্তকরুণ ঝিঁঝি পোকা রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিটা ধড়মড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, উঠুন, আরে মশাই উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয় তার গলার স্বর কাঁপছে। বললে, আল্লাহ, হে আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? হ্যাঁ, হে আল্লাহ, আল্লাহ রহম। সঙ্গী উঠে জিজ্ঞেস করলেন, কি 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 হয়েছে মশাই? ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললাম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিক আবার চুপ। ভাঁটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটাই কি তবে? হ্যাঁ বাবু, ওই বাঁই তো কীর্তিপাশার গড়। তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখতে গেলি কেন? খুব কথাকার। তিনজনায় আছি বলেই তো রেখেছিলাম বাবু। ভাটার টানে নৌকো পিছিয়ে নেওয়ার কি জো ছিল? কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয় যত না হোক বিস্ময় আমরা কেমন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে, তোর সঙ্গে সেই কেরোসিনের ডিবেটা জ্বাল, আলো জেলে বসে থাক এখন, রাত এখনো অনেক বাকি। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, আওয়াজ কানে জাতিয়ে তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকা বেয়ে যেতে যেতে ওটা শুনিছি। এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের কাছে পরিচিত নয়। সেটাই আপনাকে বলি, শুনুন।
তারপর ধূমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশা গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। প্রায় ৩০০ বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন কৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন ১২ ভূঁইয়ার ২ প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদে আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনায় বাহির সমুদ্র, যাকে এখন আমরা ওই সন্দ্বীপ চ্যানেল বলি, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণের জন্য সেন পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলে তখন সব জমিদারকেই শক্ত করে সৈন্যদল করতে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলি বড় বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রীকন্যা লুটপাট করার মতো মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময়ে অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে অনেক বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় এ রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। ২-১ দিনের মধ্যেই সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা হলো দুষ্কর ব্যাপার। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাচ্ছেন না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা প্রায় ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ তখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে। যদিও এর আগে বালিশের নিচে অনেকবার খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানি দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তম্বুলের উপকরণ নয়। ধরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ, দেখবে ও আর কোনো দিন আসবে না, বুঝলে? দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে গৌড়ে যাত্রা করতে হলো। নারায়ণ রায়ও বন্ধু পত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার ওই জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল।
প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিগ্বলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ছকছক করছিল। সমুদ্রের সেই অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ। সামনে বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণ রায়ের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে গুরুদেশে কিসের খোঁচা খেয়ে জ্ঞান হারালেন। জ্ঞান যখন হলো, তিনি দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি একটা বড় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে তিনি নক্ষত্র বলে মনে করছিলেন তা প্রকৃতপক্ষে একটি ক্ষুদ্র গবাক্ষের আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপর শুয়ে আছেন। ঘরের মেঝের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন, আরো করাত গেল, কেউ তার জন্য খাদ্য আনলে না। তিনি বুঝলেন, যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়েই মেরে ফেলা তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সেদিনও মানও কেটে গেল। আঘাতজনিত ব্যথা এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ। নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত হয়ে নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে আছেন বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল। মনে মনে ভাবলেন, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাতে চললেন। একটি বক্রাকার পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন তাঁরা কীর্তি রায়ের প্রাসাদের একেবারে সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিলেন। বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি তো সাঁতার জানো, এই খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও। তারপর যত শিগগিরই পারো এখান থেকে পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই, এবং তার অবর্তমানে কীর্তি রায় দনুজ মর্দন দেবের বংশধরের ভবিষ্যৎ পত্তনিদান। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কারণ নয় যে তার এক পাশে বালাকা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণ মাণিক্যের মতো রাজারা রয়েছেন। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার,
মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল চোর ভাটার টানে তীরের হোগলা গাছ তুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটে চলেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, চঞ্চল কি এর মধ্যে? না ভাই, তিনি কিচ্ছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যেই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন তো আমার মনে হচ্ছে ওই গৌর টৌর সব কিছু মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মী দেবী আবার বললেন, আমি আজই জানতে পারি খিড়কি করের ওই পাইক সর্দার আমায় মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। ভাই বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি ডাকো। কি কথা বউ ঠাকুরুন? আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমায় প্রাণ দিলে বউ ঠাকুরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ রায় একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? সে আমি ঠিক চলে যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে মিলিয়ে গেলেন। লক্ষ্মী দেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয় তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুতপদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন, না, সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কেউ কোনোদিন দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে গেল বসুন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হল তার অভাগিনী বউ ঠাকুরুনির হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হল তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রীনীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ব্রহ্মাধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন এইভাবে কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোরে রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালেস।
উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ তখনও বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিকের সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেসদের তাদের পত্তনিতা নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকে তোপ চলল। গঞ্জালেস কিন্তু সুদক্ষ নৌবীর ছিল। তার পরিচালনে 10খানা সুলুক চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুক ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য অদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপি আটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ কিছু করে উঠতে পারবেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়। কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপাড় ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এই রকম করে তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন। নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুক খালের মুখে পাহারায় রেখে নরনারায়ণ ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে এসে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারী মোটামুটি যা বুঝলেন তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে
কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন, এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত, এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এসে এগুলো খুলে না দিলে তা থেকে বেরুবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্তগৃহ ছিল তার সন্ধান কেউ করতে পারলে না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। এই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভেতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে একটু দূরে অরণ্যের মধ্যে 2 সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্বেত্য জঙ্গল আর শিমুল কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুঁচো ইটের জলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখ পাথরের গড়ি, ভাঙা থামের অংশ, 12 ভূঁইয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্যের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলন্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের দাগ পড়ে। গোখরো কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে আলোকোৎক্ষেপী লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক কোন গভীর অংশ থেকে যেন আর্তস্বরে কারা চিৎকার করছে, আমরা এখানে শ্বাস